জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিত্তিক ভিডিও লেকচার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আলিমুজ্জামান, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি পিসি কলেজ বাগেরহাট। আজকে আমি অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স এই বইটির ডাইনামিক ইন্টিগ্রাল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। চলো আমরা এখন আমাদের ক্লাসরুমের দিকেই যাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের উপরকৃত যে দায়িত্ব লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি পড়াশোনা করব সে বিষয়টির কোড হচ্ছে 222203। সবাইকে ওয়েলকাম এভরিওয়ান, নাও ইউ আর স্টার্টিং আওয়ার স্কুলিং। ওকে, থ্যাঙ্কস। এবার দেখো, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে যেটি আছে সেটি হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের বাংলাটা হচ্ছে সমাকলন। সাধারণভাবে আমরা অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়াকে সমাকলন বলে। কোনো অপেক্ষকের অন্তর্কলন করলে আমরা একটি অন্তরক সহগ পাই। এই অন্তরক সহগটাকে যে প্রক্রিয়ায় সমাধান করলে আমরা মূল যে ফাংশনটি ফিরে পাবো সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সমাকলন বা ইন্টিগ্রেশন। তো দেখো, আমরা মনে করি একটি ফাংশন আছে y ইকুয়াল টু ফাংশন অফ x। এটাকে যদি আমি ডিফারেন্সিয়াল করি তাহলে আমি কি পাবো? dy dx করলে f ড্যাশ x, এটি ধরলাম অন্তরক সহগ। এখন তোমাকে এই অন্তরক সহগটা দিয়ে বলা হবে তুমি এই যে মূল ফাংশনটা আমাকে বের করে দাও। তখন তুমি কি করবা? তখন যেটা করবা, ইন্টিগ্রেশনের সাইন বসিয়ে অন্তরক সহগটা বসাবা এবং এই ডিএক্সটা মূলত নির্দেশ করে যে ভেরিয়েবলের সাপেক্ষে তুমি এই ইন্টিগ্রেশনটি করছো সেটি নির্দেশ করে। অর্থাৎ এখানে ডেরিভেটিভটা x চলকের সাপেক্ষে হলে এখানে dx হবে, এখানে এটা যদি q চলকের সাপেক্ষে হয় এখানে dq হবে, এরকম আর কি বিষয়টি। এটিকে সমাকলন করলে এই দেখো আমি যেটা পাচ্ছি ফাংশন অফ x প্লাস সি। ফাংশন অফ x হচ্ছে কি? এই যে মূল ফাংশনটি, হ্যাঁ মূল ফাংশনটি। আর সি হচ্ছে কি? আমরা জানি যে কোনো ফাংশনের সঙ্গে একটি কনস্ট্যান্ট থাকতে পারে। কনস্ট্যান্টটি যখন আমরা ডেরিভেটিভ করি তখন সেটি জিরো হয়ে যায়, ফলে সেটি অস্তিত্ব থাকে না, কিন্তু বাস্তবে মূল ফাংশনের সঙ্গে সেই জিরোটি থাকে। সেই কারণেই এখানে আমরা একটা মূল ফাংশনের সঙ্গে যে একটি কনস্ট্যান্ট থাকে বা একটি স্থির রাশি থাকে সেটিকে দেখানোর জন্য আমরা এখানে একটি সি যোগ করি। তাহলে কি হলো? তাহলে আমরা কোনো ফাংশন থেকে ডিফারেন্সিয়াল করে যে অন্তরক সহগ পাবো, সেই অন্তরক সহগকে সমাকলন করলে আমরা মূল যে ফাংশনটি ফিরে পাবো সেটি হচ্ছে মূলত আমাদের ইন্টিগ্রেশন। দেখি আমরা, দেখো ব্যাপারটা আমি আরেকটু তোমাদের কাছে পরিষ্কার করি। মনে করো এটি একটি ফাংশনে ছিল x টু দি পাওয়ার 4। এটি যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? 4x কিউব পাবো। এই 4x কিউবকে যদি আমি ইন্টিগ্রাল করি তাহলে আমি কিন্তু সেই মূল ফাংশনটা x টু দি পাওয়ার 4টাকে খুঁজে পাবো। এটা দিয়ে খুব সহজেই ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভের সম্পর্কটি আমরা উপলব্ধি করতে পারবো। আমি আবার একটু দেখাই। x টু দি পাওয়ার 4 একে যদি ডেরিভেটিভ করি তাহলে 4x কিউব আমরা পাবো। এই 4x কিউবকে যদি আমি ইন্টিগ্রাল করি তাহলে আমি এই মূল যে ফাংশন ছিল x টু দি পাওয়ার 4 সেটি আমি ফিরে পাবো। এবার আসো ইন্টিগ্রেশনের পরিচয়। এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইন্টিগ্রেশন সিম্বল। এটা হচ্ছে আমাদের সমাকলনের চিহ্ন। এই চিহ্নটা দিয়েই আমরা সমাকলন করব। আমাদের যে কোনো সমাকলন অঙ্ক করতে গেলে এই চিহ্নটা আমাদের অবশ্যই দিতে হবে, এই দেওয়াটা অপরিহার্য। এরপরে আসো, এই ফাংশন অফ x বলতে আসলে বোঝায় এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রান্ড, অর্থাৎ যে ফাংশনটাকে আমি ইন্টিগ্রেশন করে মূল ফাংশনটা ফিরে পাওয়ার চেষ্টা করব সেই ফাংশনটাই হচ্ছে ইন্টিগ্রান্ড। আর dx টা মূলত বোঝাবে ভেরিয়েবল অফ দা ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন যে চলকের সাপেক্ষে করা হবে সেই চলকটাকে সেখানে লেখা হবে dx। যদি এখানে x চলক থাকে এখানে dx লিখবো, এখানে যদি p চলক থাকে এখানে dp লিখবো, এখানে যদি r চলক থাকে dr লিখবো, এভাবে। অর্থাৎ এই dx টা বোঝাবে কোন চলকের সাপেক্ষে আমি এখানে আসলে ইন্টিগ্রেশনটা করছি। এবার দেখো টাইপস অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন হচ্ছে প্রধানত হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, একটা হচ্ছে একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রেশন, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন।
আমরা সামনে এই দুইটি সম্পর্কে আলোচনা করব। দেখো ইনডিফিনিট ইন্টিগ্রেশনটা কি? কোন অপেক্ষকের অন্তরক সহগতে মূল অপেক্ষক ফিরে পাওয়ার গাণিতিক প্রক্রিয়াকে ইনডিফিনিট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলন বলে। একটি অপেক্ষক তাহলে ফাংশন অফ এক্স এর অন্তরক সহগ হবে, একটু আগে যেটা আলোচনা করলাম সেটাই আবার রিপিট করছি। ডি বাই ডি ফাংশন অফ এক্স করলে আমি এটি হবে অন্তরক সহগ এফ ড্যাশ এক্স। এখন এই অন্তরক সহগকে সমাকলন করলে আমি এই যে মূল ফাংশন ছিল এফ এক্স প্লাস সি পাবো। অনির্দিষ্ট সমাকলনে একটি ইচ্ছামূলক ধ্রুবক সি যোগ করে, এই সিটাকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। হ্যাঁ, আমরা ইচ্ছা করে এই ধ্রুবকটা যোগ করি। আচ্ছা, কেন যোগ করি সামনের স্লাইডে আমরা সেটা আরো বিস্তারিত জানতে পারবো। ধরো আমি এখানে একটা উদাহরণ দিই। একটি অপেক্ষক ছিল এই y = 4x + 9। এটা যদি অন্তরক সহগ আমি বের করি dy dx করি, তাহলে এখান থেকে কি পাবো আমি 8x। এই 9টা কিন্তু আর 9 এর অস্তিত্ব এখানে, 9টা আমি এখানে খুঁজে পাচ্ছি না, এর অস্তিত্বটা এখানে নেই। এখন যদি সমাকলন করি, এই দেখো সমাকলনের চিহ্ন দিয়েছি, আমি এই ফাংশনটা দিয়েছি 8x আর যত x চলকের সাপেক্ষে করব তাই লিখলাম আমি dx। এখন ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে অন্তরকলনে যেমন আমরা পাওয়ার থেকে 1 বিয়োগ করেছিলাম, অর্থাৎ 4 দ্বিগুণে 8 করেছিলাম, x বসেছিল, x এর পাওয়ার থেকে 1 চলে গেছিল, এখানে x এর পাওয়ার শুধু 1 ছিল। যেহেতু ইন্টিগ্রেশনটা হচ্ছে অন্তরকলনের বিপরীত প্রক্রিয়া, তো অন্তরকলন যেহেতু 1 বিয়োগ হয়ে যায় পাওয়ারের সঙ্গে, আর তাহলে সমাকলনে পাওয়ারের সঙ্গে আসলে চলকের পাওয়ারের সঙ্গে 1 যোগ হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখো তাহলে এই x এর পাওয়ারের সঙ্গে যদি 1 যোগ হয় তাহলে x স্কয়ার। তো 8x স্কয়ার, আটা নিয়ম হচ্ছে যে পাওয়ারটা যা হবে সেটা দিয়ে এই টোটাল রাশিটাকে ভাগ করতে হবে। আচ্ছা, ভাগ করলে কি হবে? 4 দ্বিগুণে 8 হয়, তাহলে কি হলো 4x স্কয়ার প্লাস c। দেখো এই যে মূল ফাংশনটি ছিল, ফাংশনটি কি ছিল y = 4x স্কয়ার প্লাস 9। এখানে দেখো ইন্টিগ্রেশন পেলাম 4x স্কয়ার প্লাস c, পার্থক্য শুধু 9 এর এবং এই c এর। আসলে এই 9 তো একটি কনস্ট্যান্ট নির্দেশ করে, কিন্তু আমাকে যখন অঙ্ক করতে দেওয়া হবে তখন তো এই ফাংশনটি দেওয়া হবে না, আমাকে দেওয়া হবে 8x। ফলে আমি এটুকুই অনুমান করতে পারবো যে 8x এর মূল ফাংশন হবে, মূল ফাংশনের সঙ্গে এরকম একটা কনস্ট্যান্ট থাকার কথা, কিন্তু কনস্ট্যান্টটা যে কি সেটা তো আমি নিশ্চিতভাবে জানি না। সেই কারণে আমি এখানে দিব একটা সি। এরকম বলা হচ্ছে সি হচ্ছে একটি অনির্দিষ্ট ধ্রুবক, তাকে নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু সে হবে একটি ধ্রুবক। এভাবে হচ্ছে আমরা সমাকলন করে থাকি। আসো অনির্দিষ্ট সমাকলনের কি কি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে এই যে অনির্দিষ্ট সমাকলনই প্রকৃতপক্ষে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। অনির্দিষ্ট সমাকলনে অন্তরক সহগতে মূল অপেক্ষক ফিরে পাওয়া যায়। অনির্দিষ্ট কলনের সমাকলনে একটি ধ্রুবক সি, ছোট আকারে স্মল সি দ্বারা দেখানো হয়, যুক্ত করা হয়। অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে কোন অপেক্ষকের প্রান্তিক ধারণা হতে মোট ধারণা নির্ণয় করা যায়। যেমন আমরা মার্জিনাল কস্ট থেকে টোটাল কস্ট আমরা নির্ণয় করতে পারবো আমি এই অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে। এরপরে আসো ডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ নির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সীমা সাপেক্ষে কোন অপেক্ষকের সমাকলন নির্ণয় করলে তাকে সুনির্দিষ্ট সমাকলন বলে। ধরি ফাংশন অফ এক্স অপেক্ষকটিকে এ বি সীমায়, তখন দেখো ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়ে সীমা দেওয়া, উপরে বি আর নিচে এ, অর্থাৎ উপরে থাকবে বড় সীমাটা, নিচে থাকবে ছোট সীমাটা। এখানে সেই যে ফাংশনের আমি ইন্টিগ্রেশন করবো সেই ফাংশনটা বসবে, আর আগের মতো এখানে ডিএক্স বসবে। এই রূপে সমাকলন করা হয়, তবে তাকে সুনির্দিষ্ট সমাকলন বলে। উল্লেখ্য সীমার ক্ষেত্রে অবশ্যই বি গ্রেটার দ্যান এ হবে, অর্থাৎ এই ইন্টিগ্রেশন যখন আমি যে ডেফিনিট ইন্টিগ্রেশন করব তখন ইন্টিগ্রেশনের সীমা দেওয়া থাকবে, সীমার উপরে যে রাশিটি থাকবে সেটি অবশ্যই নিচের রাশিটার চেয়ে বড় হবে, অর্থাৎ এই সীমার ক্ষেত্রে উপরে হবে বড় রাশিটা, নিচে হবে ছোট রাশিটা। এই সূত্রটা কি দেখো, এই অঙ্কগুলো আমরা কিভাবে করি, নির্দিষ্ট সমাকলনের অঙ্ক আমরা কিভাবে করি। এভাবে তোমাকে অঙ্কটা দেওয়া হবে, একটা সীমা দিয়ে দেওয়া হবে, সীমার মান দিয়ে দেওয়া হবে, ফাংশন অফ এক্স ডিএক্স বলা হবে। তখন আমি এইভাবে এইটাকে এই ফাংশনটাকে সমাকলন করে এই সীমাগুলো আমি এখানে বসিয়ে দেবো। আসলে এখানে যেটি হবে, এখানে একটু ভুল হয়েছে, এখানে উপরে এ হবে, নিচে বি হবে। আচ্ছা, কি হবে, প্রথমে এই ফাংশনটাতে একবার হচ্ছে এ এর মান বসাবো, বিয়োগ এই ফাংশনটাতে একবার বি এর মানটা বসাবো। আমরা একটি উদাহরণ দেখলে মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। যেমন দেখো এখানে ইন্টিগ্রেশনে সীমা দেওয়া আছে 2 এবং 1, ফাংশনটা হচ্ছে 2x, ফাংশনটা হচ্ছে 2x আর dx এর সাপেক্ষে, x এর সাপেক্ষে। এখন দেখো আমরা কি জানি, সমাকলনের ক্ষেত্রে চলকের পাওয়ারের সঙ্গে 1 যোগ হয়, x এর পাওয়ারের সঙ্গে 1 যোগ হলে x স্কয়ার, এই 2টা এই যে, আর পাওয়ারটা যা হবে সেই পাওয়ার দিয়ে
টোটাল রাশিটাকে ভাগ করতে হবে। করে আমি একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে এই যে সীমাটা আছে এই সীমাটা আমি এখন এই লাস্টে এসে লিখবো, নিচে ছোট রাশিটা ছোট সীমাটা আর উপরে হচ্ছে বড় সীমাটা। এবারে দুই দুই হচ্ছে মানে ভাগ হয়ে যায়, কাটাকাটি হয়ে যায়, এখানে কি থাকে এক্স স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার থাকে, আর নিচে কি থাকে সীমা 1 আর সীমা 2। এখন যেটি করবো এটি কিন্তু আমার সমাকলন করা হয়ে গিয়েছে। এখন এই সমাকলনে একবার আমি বড় রাশিটা বসাবো, বিয়োগ একবার আমি এই ছোট মানটা বসাবো, অর্থাৎ এক্স এর জায়গায় একবার 2 বসাবো, এক্স স্কোয়ার আছে তো এটা হয়ে যাবে 2x 2 স্কোয়ার, বিয়োগ এক্স এর জায়গায় 1 বসাবো 1 স্কোয়ার, 2 2 4 বিয়োগ 1 3। এভাবে নির্দিষ্ট সমাকলনের সাহায্যে আমরা একটি মান মান পাই। দেখো এবার আসো নির্দিষ্ট সমাকলনের বৈশিষ্ট্য কি কি আছে। সমাকলনের উচ্চ ও নিম্ন সীমার পরিবর্তন করলে সুনির্দিষ্ট সমাকলনের ফলাফলের চিহ্ন বিপরীত হয়। অর্থাৎ মনে করো এই একটি সমাকলন তোমাকে দেওয়া আছে, এখন যদি তুমি লিমিট পরিবর্তন করি, অর্থাৎ বি কে উপরে নিই আর এ কে যদি নিচে নিই, তাহলে এটা বিপরীত চিহ্ন, অর্থাৎ এটা প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে। দেখো বি কে উপরে নিছি আর এ কে নিচে আনছি, ফলে এখানে মাইনাস চিহ্ন চলে আসছে। এইবার দেখো উচ্চ এবং নিম্ন সীমা একই ফলে সুনির্দিষ্ট সমাকলনের ফলাফল শূন্য। অর্থাৎ কোন সুনির্দিষ্ট সমাকলনের এই লিমিটটা যদি উপরেও যে মান থাকবে নিচে যদি একই মান থাকে, তাহলে তার ইন্টিগ্রেশনের মান হয় 0। কোন অপেক্ষকের সুনির্দিষ্ট সমাকলনকে একাধিক সাব ইন্টিগ্রালসের সমষ্টি হিসেবে প্রকাশ করা যেতে পারে। সেটা কিভাবে দেখো, সেটা হচ্ছে যে এখানে একটি ফাংশন দেওয়া আছে, ইন্টিগ্রেশনের সীমাটা হচ্ছে কি ডি থেকে এ পর্যন্ত। ডি থেকে এ পর্যন্ত যদি হয় এটাকে আমরা ভাঙাতে পারবো কিভাবে, এটাকে আমরা দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, অর্থাৎ আমি কয়েকটা সাব ইন্টিগ্রালে ভাগ করে নিতে পারবো। যদি সীমা এখানে মনে করো 2 থেকে বা 0 থেকে 10 থাকে, তাহলে আমি 0 থেকে 5, 5 থেকে 10 এভাবে ভাঙায় আমি দিতে পারবো। এটিকে সুনির্দিষ্ট সমাকলনের যোগোত্তর বৈশিষ্ট্য বা অ্যাডিটিভ প্রপার্টি বলা হয়। এবার দেখো একই সীমার দুই বা ততোধিক সুনির্দিষ্ট সমাকলনের যোগ অথবা বিয়োগফল বিবেচনাধীন অপেক্ষক সমূহের সুনির্দিষ্ট সমাকলনের যোগ অথবা বিয়োগফলের সমান হবে। যদি এটা একটা ইন্টিগ্রেশন হয়, এটা একটা ইন্টিগ্রেশন হয়, এদেরকে যদি যোগ করি অথবা বিয়োগ করি, তাহলে এটা একসঙ্গে এটাকে একসঙ্গে সমাকলনের এই একটা সীমা দিয়ে দেখানো যাবে। আচ্ছা, কোন স্থির রাশি এবং অপেক্ষকের গুণফলের সুনির্দিষ্ট সমাকলন ও স্থির রাশি এবং ফাংশনটির সুনির্দিষ্ট সমাকলনের গুণফলের সমান। অর্থাৎ কে মনে করো একটি স্থির রাশি, হ্যাঁ, কে ইনটু ফাংশন আর ডি এর সমাকলন যদি করি, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, এই সমাকলন করে যা হবে তার সঙ্গে কে কে সরাসরি আমরা গুণ করে দিতে পারবো। এবার আসো ডিফারেন্সেস বিটুইন ইনডিফিনিট এন্ড ডেফিনিট ইন্টিগ্রাল, অর্থাৎ সুনির্দিষ্ট এবং অনির্দিষ্ট সমাকলনের পার্থক্যটা আমরা কিভাবে দেখবো। দেখো অনির্দিষ্ট সমস্ত সমাকলনের ক্ষেত্রে চলকের কোনো প্রান্তিক মান বা লিমিট থাকে না, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে বা নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে চলকের নির্দিষ্ট প্রান্তিক বা লিমিট মান দেওয়া থাকে, অর্থাৎ এখানে সীমা দেওয়া থাকে না, এখানে সীমা দেওয়া থাকে। অনির্দিষ্ট সমাকলনের নির্দিষ্ট কোনো মান পাওয়া যায় না, এখান থেকে একটু অপেক্ষক পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট সমাকলন থেকে মান পাওয়া যায়। যেমন আমরা আগে একটু অঙ্ক করলাম, তার মান পেয়েছিলাম 3, সেরকম অনির্দিষ্ট সমাকলন দ্বারা অর্থনীতিতে ব্যবহৃত অপেক্ষকগুলির মার্জিনাল ফর্ম থেকে টোটাল ফর্ম বের করা হয়। যেমন আমরা মার্জিনাল রেভিনিউ থেকে রেভিনিউকে সমাকলন করে টোটাল রেভিনিউ বের করতে পারবো, মার্জিনাল কস্টকে সমাকলন করে টোটাল কস্ট বের করতে পারবো, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অর্থাৎ প্রান্তিক ভোগ্যময়তাকে সমাকলন করে আমরা কনজাম্পশন ফাংশন বের করতে পারবো, এমপিএস কে সমাকলন করে আমরা সেভিংস ফাংশনটা বের করতে পারবো। আর সুনির্দিষ্ট সমাকলনের দ্বারা কি বের করতে পারবো, আমরা ভোক্তার উদ্বৃত্ত বের করতে পারবো, উৎপাদকের উদ্বৃত্ত বের করতে পারবো, মূলধনের সময়পদ বের করতে পারবো, অর্থের প্রবাহের বর্তমান মূল্য বের করতে, এরকম সীমা দেওয়া থাকলে যে কোনো অপেক্ষকের মান আমরা বের করতে পারবো। আর অনির্দিষ্ট সমাকলনের ফলাফলের সাথে একটি ইচ্ছামূলক ধ্রুবক সি যোগ করা হয়, আর এটা নির্দিষ্ট হবে। আর নির্দিষ্ট সমাকলনের সাথে এই ধরনের কোনো ধ্রুবক রাশি যোগ করার প্রয়োজন হয় না, কারণ এখানে সরাসরি আমরা মান পেয়ে যাই। এবার দেখো অনির্দিষ্ট সমাকলনের ফলাফলে চলরাশি বা ভেরিয়েবলের অস্তিত্ব, অর্থাৎ যেহেতু
যেহেতু আমরা অনির্দিষ্ট সমাকলন সমাধান করে আমরা একটি ফাংশন পাই, তবে সেখানে চলকের অস্তিত্ব থাকে। আর সুনির্দিষ্ট সমাকলন সমাধান করে যেহেতু মান পাই, সেই কারণে এখানে কোনো চলকের অস্তিত্ব থাকে না। আচ্ছা, অনির্দিষ্ট সমাকলন দ্বারা মূল অপেক্ষকটি ফেরা পাওয়া যায়। নির্দিষ্ট সমাকলন দ্বারা একটি বক্ররেখার দৈর্ঘ্য বা এর দ্বারা বেষ্টিত কোনো স্থানের ক্ষেত্রফল, কোনো ঘনবস্তুর আয়তন পরিমাপ করা যায়। যেমন আমরা যখন সীমা দেওয়া থাকে, ধরো এর একটা ফাংশন আছে, তার সীমা হচ্ছে a থেকে b, সে আমি এরিয়াটা বের করতে পারবো। এই যে x চলকের সীমা হচ্ছে a থেকে b, এই b এই কোন এরিয়াটা আমরা কোন ক্ষেত্রটা আমরা বের করতে পারবো। তো সুনির্দিষ্ট সমাকলনের দ্বারা কোনো ক্ষেত্রের ক্ষেত্র বা এরিয়াটা আমরা বের করতে পারি। এটাই মোটামুটি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সমাকলনের পার্থক্য। এবার দেখো আমাদের আছে কি অন্তর্কলন এবং সমাকলনের পার্থক্য। আচ্ছা, অন্তর্কলন এবং সমাকলনের মধ্যে পার্থক্য যেমন আছে, সম্পর্কও আছে, দুইটাই বলা যেতে পারে। যেমন কোন অপেক্ষকের স্বাধীন চলকের ক্ষুদ্র পরিবর্তনে অধীন চলকের যে গড় পরিবর্তন হয় তাকে অন্তর্কলন বলে। আর অন্তরক সহগতে মূল অপেক্ষক ফিরে পাওয়ার গাণিতিক প্রক্রিয়াকে সমাকলন বলে। y = ফাংশন অফ x একটি অপেক্ষক হলে তার অন্তরক সহগ হবে dy dx f'(x) আমরা এটা পাবো। আর কোন অপেক্ষকের অন্তরক সহগ f'(x) হলে তার মূল অপেক্ষক পাওয়ার উপায় হবে ইন্টিগ্রেশন f'(x) dx করলে fx + c পাবো। অন্তর্কলনে কোনো ধ্রুবক যুক্ত করার প্রয়োজন হয় না, কিন্তু সমাকলনে একটি ইচ্ছামূলক ধ্রুবক c যুক্ত করতে হয়। অন্তর্কলনের সাহায্যে অপেক্ষকের মোট ধারণা হতে প্রান্তিক ধারণা পাওয়া যায়, আর সমাকলনের সাহায্যে অপেক্ষকের প্রান্তিক ধারণা হতে মোট ধারণা পাওয়া যায়। এই মোটামুটি তোমার ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের একটা পার্থক্য আমরা বুঝতে পারি। আচ্ছা, এইবার দেখো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওই যে সমাকলনে ধ্রুবক c যোগ করি, সেই বিষয়টা আমরা এখানে একটু ব্যাখ্যা করছি। অনির্দিষ্ট সমাকলনে সমাকলিত মানের সাথে একটি ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত করা হয়, তাকে সমাকলনীয় ধ্রুবক বলে। অর্থাৎ এই যে আমরা একটা অন্তরক সহগকে সমাকলন করে আমি যে মূল ফাংশনটা পাই সেখানে একটি c যোগ করি। হ্যাঁ, c যোগ করি। এটা আমি আরেকটা উদাহরণে দেখাই। মনে করো 3x dx এর সমাকলন করতে হবে। x এর পাওয়ার তো 1 আছে, তার সঙ্গে আরো 1 যোগ করলে x² হবে, x²/2 হবে, প্লাস আমি একটা c যোগ করব। এভাবে হচ্ছে আমরা একটি নির্দিষ্ট অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এখানে আমরা একটি ইচ্ছামূলক ধ্রুবক c যুক্ত করে থাকি। এই সিটাকেই বলে সমাকলনীয় ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রাল। আচ্ছা, এইবার দেখো সমাকলনে কেন ধ্রুবক বা স্থির রাশি যুক্ত করা হয়। আচ্ছা, কোন অপেক্ষকে যদি স্থির মান থাকে, তাহলে অন্তরক সহগ নির্ণয়ের ক্ষেত্রে উক্ত অপেক্ষকের স্থির মানটি বিলুপ্ত হয় বা শূন্য হয়ে যায়। যেহেতু সমাকলনের সাহায্যে কোনো অন্তরক সহগতে মূল বা প্রাথমিক অপেক্ষকটি ফিরে পাওয়া যায়, তাই সমাকলন প্রক্রিয়ায় প্রাপ্ত অপেক্ষকটিতে বিলুপ্ত হওয়া স্থির রাশি যুক্ত করা হয়। এই স্থির রাশিটাই হচ্ছে তোমার c। দেখো, ধরি একটি প্রাথমিক অপেক্ষক আছে y = 3x² + 8। তাহলে এটাকে যদি আমি অন্তরক সহগ করি বা ডিফারেনশিয়াল করি, কি পাবো? পাবো 6x + 8টা কি হয়ে যাবে? 0। প্রাথমিক অপেক্ষকের স্থির পদ 8 এখানে কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। এখন তোমাকে বললো যে এই 6x এটাই তো অন্তরক সহগ, এই 6x সমাকলন করে তুমি আমাকে এই অপেক্ষকটা ফিরাই দাও। তাহলে কি করব আমি? দেখো, এই 6x এর সমাকলন করলাম, x এর পাওয়ারের সঙ্গে 1 যোগ হলে x² হলো, পাওয়ারটা যা হলো তাই দিয়ে ভাগ হবে, প্লাস দেখো আমি একটা ইচ্ছামূলক ধ্রুবক c যুক্ত করলাম। তাহলে কাটাকাটি করলে 3x² + c। আর এখানে কি ছিল? 3x² + 8। এই 8 আর c হচ্ছে একই জিনিস। এখানে স্থির পদ c, প্রাথমিক অপেক্ষকের বিলুপ্ত হওয়া স্থির পদ 8 কে c দ্বারা, যেহেতু আমাকে তো সরাসরি 6x দেওয়া হবে, এই ফাংশনটা তো আমাকে দেওয়া হবে না। তাহলে আমি তো জানি না যে 3x² এর সঙ্গে কি 8 যোগ করা ছিল না অন্য 10 যোগ করা ছিল। আমি তো এখানে এটা আমার কাছে আমি নির্দিষ্ট কিছু না, সুনির্দিষ্ট হবে এটা সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। আমি শুধু এটুকুই জানতাম 3x² এর সঙ্গে একটি কনস্ট্যান্ট যুক্ত আছে, সেই হিসাবে আমি এখানে একটি c যুক্ত করছি। এই কারণেই সমকলনের সাথে একটি স্থির রাশি বা কনস্ট্যান্ট c যুক্ত করা হয়। আশা করি তোমরা c যুক্ত হওয়ার কারণটি তোমরা এখন বুঝতে পেরেছো। এবার দেখো সমকলনে আমরা স্থির রাশি c যুক্ত করি, এর কোনো অর্থনৈতিক ব্যাখ্যা আছে কিনা। হ্যাঁ, অনির্দিষ্ট সমাকলনে সমাকলনীয় ফলাফলে একটি স্থির রাশি সাধারণত c যুক্ত করা হয়। সমাকলন হলো অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। কোনো মোট অপেক্ষকের অন্তর্কলন করলে প্রান্তিক অপেক্ষক পাওয়া যায়। আবার উক্ত প্রান্তিক অপেক্ষককে সমাকলন করলে প্রাথমিক মোট অপেক্ষকটি ফিরে পাওয়া যায়, যেখানে একটি সমাকলনীয় ধ্রুবক c থাকে। তাহলে সমাকলনীয় ধ্রুবক c অর্থনীতিতে বিবেচ্য মোট অপেক্ষকের সংশ্লিষ্ট
স্বয়ংভূত বা স্থির পদ নির্দেশ করে। তোমাকে আমি একটু বোঝানোর জন্য বলি যে ধরো আমরা একটি যদি আমরা একটি ভোগ অপেক্ষক বিবেচনা করি, একটি স্বল্পকালীন ভোগ অপেক্ষকে কি থাকে? স্বল্পকালীন ভোগ অপেক্ষকে হচ্ছে আমাদের একটি স্বয়ংভূত ভোগ থাকে আর একটি প্ররোচিত ভোগ থাকে। আমরা যেভাবে লিখি সেটা c সমান সমান a প্লাস বি ওয়াই। এখন আমি যদি এখান থেকে প্রান্তিক ভোগ প্রবণতা বা এমপিসি বের করি, তাহলে ওটা আমি ডিওয়াই বাই ডিসি করলে আমি কি পাবো? শুধু বি পাবো, তাই না? শুধু বি হচ্ছে আমার কি প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি। এখন এই বি কে যদি আমি সমাকলন করি তাহলে আমি মূল ভোগ অপেক্ষকটা ফিরে পাবো। তো বি কে সমাকলন করলে কি পাবো আমি? বি কে আমি হচ্ছে তোমার ওয়াই এর সাপেক্ষে সমাকলন করলে বি ওয়াই প্লাস সি লিখবো, তাই না? বি ওয়াই প্লাস সি। তাহলে এই যে সিটা কি? এটা কনস্ট্যান্ট সি, ছোট সি কিন্তু, হ্যাঁ, ভোগের বড় সি না। হ্যাঁ, তো কনস্ট্যান্ট তাহলে কি লাগবে? বি প্লাস সি। সিটা কি নির্দেশ করবে? সিটা হচ্ছে ভোগ অপেক্ষকের সেই স্বয়ংভূত ভোগটা নির্দেশ করবে। এভাবে আমরা অন্তর্কলন করলে প্রান্তিক মান পাই, আবার প্রান্তিক মানকে সমাকলন করলে আমরা মোট মানটা পাই। এখানে আরেকটা উদাহরণ আছে, দেখো এখানে প্রান্তিক ব্যয় আছে এমসি অপেক্ষককে সমাকলন করলে মোট ব্যয় টিসি অপেক্ষক পাওয়া যাবে। প্রাপ্ত টিসি অপেক্ষকের মধ্যে স্থির রাশি সি, স্থির রাশি সিটা কি? মোট স্থির ব্যয় বা টিএফসি নির্দেশ করবে। ধরো আমি এমসি অপেক্ষককে যে আমি কিউ চলকের সাপেক্ষে সমাকলন করলে আমি টিসি পাবো। আমরা জানি টিসির মধ্যে কি থাকে? টিসির মধ্যে থাকে টিভিসি প্লাস টিএফসি। হয়তো আমি এভাবে লিখলাম টিসি প্লাস সি। টিসিটা হয়ে যাবে যেখানে চলক থাকবে সেই অংশটুকু হবে টিভিসি, আর যে অংশটুকু চলক থাকবে না বা যেখানে সি যুক্ত থাকবে সেটি হবে টিএফসি। এখানে স্থির রাশি সি মোট স্থির ব্যয় টিএফসি কে আসলে নির্দেশ করবে। এভাবে এই সমাকলন দিয়ে স্থির রাশি যুক্ত করা হয়। এটি আমাদের ভোগের ক্ষেত্রে হচ্ছে স্বয়ংভূত ভোগ, ব্যয় অপেক্ষকের ক্ষেত্রে আমার টিএফসি স্থির ব্যয় নির্দেশ করবে। তারপরে বিনিয়োগ অপেক্ষকের ক্ষেত্রে স্বয়ংভূত বিনিয়োগ নির্দেশ করবে। এরকম স্থির রাশি দ্বারা অর্থনীতির বিভিন্ন রাশিক ধারণাগুলোকে ব্যাখ্যা করা যায়। এবার দেখো আমরা কমন রুল অফ ইনডিফিনিট ইন্টিগ্রাল অর্থাৎ অনির্দিষ্ট সমাকলনের কিছু সাধারণ নিয়ম আমরা এখন শিখবো। এই নিয়মগুলো ভালো করে শিখলে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস গুলা খুব সহজে বা সুন্দর করে আমরা করতে পারবো। দেখো আমরা এখানে আছে x টু দি পাওয়ার k dx, আর এটাকে ইন্টিগ্রেশন করতে বলা হলো। তাহলে আমি কি করব? রুলটা হচ্ছে এই যে চলকের যে পাওয়ার থাকবে তার সঙ্গে আমার 1 যোগ হবে। যোগ হওয়ার পরে পাওয়ারটা যা হবে k প্লাস 1 এখানে হয়েছে, এই পাওয়ারটা যা হবে সেটা দিয়ে টোটাল রাশিটাকে ভাগ করতে হবে। আর লাস্টে কি করব? একটি ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা c এখানে যুক্ত করব। এভাবে হচ্ছে আমরা আবারও বলি, চলকের পাওয়ারের সাথে 1 যোগ হয়ে পাওয়ারটা যা হবে সেই টোটাল পাওয়ার দিয়ে এই অপেক্ষকটিকে বা চলকটিকে ভাগ করা হবে, প্লাস তার সঙ্গে একটি ইচ্ছামূলক ধ্রুবক c যুক্ত করা হবে। দেখো আমি একটা উদাহরণ দেখাই। তোমাকে ইন্টিগ্রেশন 5x² - 10x + 3 dx দেওয়া আছে। আমি এটাকে একবারে করতে পারি, পার্ট করে ছোট করে নিয়েও করতে পারি। যেহেতু আমরা প্রথমে শিখছি সেই কারণে পার্ট করে ছোট করে শিখবো। সেক্ষেত্রে কি করব? দেখো আমি এই টার্মটা সমাকলন করব, ইন্টিগ্রেশন আনবো আর এই dx টা আনবো। এই মাইনাস থাকলো, আবার এই টার্মটাকে এই সমাকলন আনবো আর এই dx আনবো। আবার প্লাস এই প্লাসটা দিয়ে শুধু 3 টাকে এই সমাকলন করব আর আমি এই dx টার্মটা আনবো। অর্থাৎ আমি এখানে 3টা সমাকলন করতে হচ্ছে। সমাকলনের নিয়ম কি? আমি এখন আরেকটা কাজ করতে পারি। এই সমাকলন তো সাধারণত চলকের সমাকলন করা হয়। এই ধ্রুবক বা স্থির রাশির কোনো সমাকলন করা হয় না। ফলে 5 কে আমরা কি করলাম? 5 টাকে আমি সমাকলনের বাইরে নিয়ে গেলাম। 10 টাকে সমাকলনের বাইরে নিয়ে গেলাম। আর 3 টাকে সমাকলনের বাইরে নিয়ে গেলাম। এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে? x² এই শুধু এই রাশিটা সমাকলন করতে হবে। এই রুল অনুযায়ী পাওয়ারের সঙ্গে 1 যোগ, x এর 2 এর সঙ্গে 1 যোগ করলে 3 হবে। পাওয়ার যা হবে টোটাল পাওয়ার দা এই x চলকটাকে ভাগ করতে হবে। গেল এটা। মাইনাস এই যে এই 10 টা বসে গেল। এই শুধু x এর এই পাওয়ারের সঙ্গে 1 তো 1 আছেই, তার সঙ্গে আরো 1 যোগ হবে, তাহলে হয়ে যাবে স্কয়ার। সেই 2 অর্থাৎ 2 হয় পাওয়ার, এই 2 পাওয়ার দিয়ে টোটাল রাশিটাকে আমরা ভাগ করব। এই প্লাসটা এই যে এই 3 বসে গেল। এখানে আসলে তো কেউ নাই। কিছু না থাকলে তো 1 আছে। 1 হচ্ছে কার? x টু দি পাওয়ার 0 হলে 1 হয়। আমি x টু দি পাওয়ার 0 হলে 1 হয়। অর্থাৎ 1 এর সমাকলন করলে হচ্ছে আমাদের এখানে x হবে। যেমনি করে x এর ডেরিভেটিভ করলে 1 হয়, তেমনি 1 এর ইন্টিগ্রেশন করলে আমাদের এখানে c হবে। x হবে, সরি, x এর 1 এর সমাকলন করলে আমাদের এখানে x হবে। 3x হলো আর প্লাস একবারে c বসা দিলাম। অর্থাৎ এই যে সেই অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকলনের ধ্রুবক c বসালাম।
এখন দেখো 5/3x³ মাইনাস এটা কাটাকাটি গেলে 5x² প্লাস 3x প্লাস এটাই হচ্ছে আমার নির্ণয় ইন্টিগ্রেশন। এটা যদি বুঝতে পারো এটা হচ্ছে একদম প্রাথমিক একটি ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা যদি ভালো করে বুঝো অন্যগুলো বুঝতে তোমার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। আমি আবারও লাস্টে বলি, যে ফাংশনটি যে চলকটি থাকবে, চলকের পাওয়ারের সঙ্গে 1 যোগ হয়ে যা টোটাল পাওয়ার হবে সেই টোটাল পাওয়ার দিয়ে এই চলকটাকে ভাগ করতে হবে। লাস্টে আমরা একটি কনস্ট্যান্ট c আমরা যুক্ত করব। দেখো একটা আছে সাবস্টিটিউট রুল। হ্যাঁ, এই রুলটা কিরকম? এই রুলটা তখনই আমরা কাজে লাগাবো যখন সমগ্র টার্মের উপরে একটা পাওয়ার থাকবে। হ্যাঁ, হোল স্কয়ার হোক, হোল কিউব থাক, টু দি পাওয়ার 4 হোক, তা সমগ্র টার্মের উপরে যখন পাওয়ার থাকবে তখন আমরা এই সাবস্টিটিউট রুলটা বা প্রতিস্থাপন পদ্ধতি, এই নিয়মটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। এই পদ্ধতিটা কিরকম? দেখো, এই পদ্ধতিতে প্রথমে যে টার্মের উপরে পাওয়ার থাকবে সেই টার্মটাকে আমরা লেফট জেড ধরবো। জেড ধরে আমি দেখো এখানে z ইকুয়াল টু ফাংশন অফ x হয়ে গেছে, অর্থাৎ আমি এখন dz কে z কে x এর চলকের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব। dz বাই dx করলে হবে 3x²। এখন আরেকটা জিনিস আমি খেয়াল করব, এখানে আমি এই রাশিটাকে তুমি z ধরছি, রয়ে গেল কি? রয়ে গেল x² dx। আমি এখান থেকে চেষ্টা করব x² dx টা রেখে দেওয়ার, রেখে বাদ বাকি কি হয় দেখি। তাহলে আমি যদি r গুণন করি, r গুণন করলে 3 টা এখানে আসলো, আর dx টা যদি এখানে যায় তাহলে দেখো x² dx, অর্থাৎ এই যে x² dx এর একটা আমি মান পেয়ে গেলাম। কি পেলাম? dz/3। এখন তাহলে আমি আসো, এই তোমার মূল অঙ্কটা। মূল অঙ্ক হলে 8 এর মান x³ + 5, তার মানটা কি? z। যেহেতু এর পাওয়ার স্কয়ার আছে এই জন্য z²। যেহেতু z এটা নিচে আছে তাই উপরে নিশ্চয়ই একটা 1 আছে। আর এখানে আজকে এটা তো z ধরলাম, z² হলো। এবার x² dx টা রয়ে গেছে, তাই না? যে x² dx এর মানটা কি পেয়েছে? dz/3। এই সেই dz/3, এই x² dx এর মান dz/3 বসাই দিলাম। এবার দেখো এখানে আসলে কি থাকলো? 1 সংখ্যা হিসেবে থাকলো 1/3। ওকে আমি সমাকলনের বাইরে নিয়ে গেলাম। এখানে তাহলে কি থাকলো? dz/z²। এখন আমি এই নিচের জেডটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে পাওয়ারটা হয়ে যাবে মাইনাস, আর থাকলো dz। তার মানে এই সমাকলনটা হবে এখন আসলে জেড চলকের সাপেক্ষে। এখন 1/3 রয়ে গেল। আমার কি বলছে? রুলটা হচ্ছে কি? পাওয়ারের সঙ্গে 1 যোগ হবে। পাওয়ার যাই থাক তার সঙ্গে 1 যোগ হবে। এখানে -2 আছে, তার সঙ্গে 1 যোগ হলো। ওই পাওয়ারটা যা হলো সেই পাওয়ার দিয়ে এই জেড চলকটাকে ভাগ করতে হবে। যেহেতু সমাকলন করতেছি, প্লাস আমাদের একটি ধ্রুবক c যোগ করতে হবে। এবার আসো, এই লাইনটার পরবর্তী লাইন হচ্ছে এটা। এটা করলে কি হয়? জেড এর পাওয়ার হবে -1, নিচে থাকে -1 প্লাস হচ্ছে সমাকলন ধ্রুবক c। এই সব মিলে মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, 1/3 থাকলো। আর কোনো কিছুর পাওয়ার যদি -1 হয় তাকে নিচে নামায় নিয়ে আসাতে পাওয়ারটা প্লাস হয়ে যায়। এই হলো প্লাস। একসঙ্গে করলে কি হবে? উপরে থাকবে 1, নিচে থাকবে 3z। কিন্তু আসলে তো মূল অঙ্কে আমার z ছিল না, z তো আমার ধরে নাও। তাই এখানে এই z এর যে মান ছিল x³ + 5 সেটা আমি এখানে বসাই দিলাম, আর প্লাস c থাকবে। এটাই হলো আমার সাবস্টিটিউট রুলে অনুযায়ী এই ইন্টিগ্রেশনের অ্যানসার। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো ইন্টিগ্রেশনের এক্সপোনেন্ট রুল, অর্থাৎ সূচক। আর সূচক তো দুই ধরনের হয়, একটা হচ্ছে ন্যাচারাল এক্সপোনেন্ট হয়, একটা হচ্ছে কমন এক্সপোনেন্ট হয়। ন্যাচারাল যে সূচক আছে সেইটার রুল হচ্ছে এটা। দেখো কি আছে, এটা খুব ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে e টু দি পাওয়ার ফাংশন অফ x, e টু দি পাওয়ার ফাংশন অফ x। আর এই যে ফাংশনটা আছে তার একটা ডেরিভেটিভের আছে তার সামনে, আর ইন্টিগ্রেশন এখানে একটা dx হবে, এটা আমাদের বাদ পড়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো তো ফলাফলটা কি আসছে? ফলাফলটা হচ্ছে এই যে e টু দি পাওয়ার ফাংশন অফ x প্লাস c। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ e এর উপর যে ফাংশনটি থাকবে, এই ফাংশনটির একবার ডেরিভেটিভ যদি সামনে থাকে তাহলে রেজাল্টটা হবে এই যে মূল যে ই ভিত্তিক যে ফাংশনটি থাকবে সেই ফাংশনটি বসবে প্লাস সি হবে। আমি একটা উদাহরণ দেখাই তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে। মনে করো এটা ই, তার মাথায় উপরে একটা আছে ফাংশন আছে 5x² + 3। এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? 10x হবে, তাই না? কিন্তু এখানে আছে কি? এখানে আছে আমার 5x, 10x নাই। আমি 10x আমি বানাই নিব।
না থাকলে আমি বানাই নিব। তাহলে কিভাবে বানাবো? 5 এর সঙ্গে 2 গুণ করলে 10x হবে, কিন্তু বাস্তবতা এখানে কোনো 2 নেই। আমি একটা 2 নিলাম, এই 2 কে অ্যাডজাস্ট করার জন্য আমি ইনটু 1/2 নিলাম। তার মানে কি হলো, এই 2 2 কাটাকাটি গেলে আমার ওই 5x ঠিক থাকবে, আবার আমার অঙ্কের মতো করে সাজানো হবে। এই হাফটাকে আমি বাইরে পাঠালাম, দেখো 5 দ্বিগুণে 10x। এখন তুমি চেক করো, এই e এর পাওয়ার হিসেবে যে ফাংশনটি ছিল, একে ডেরিভেটিভ করলে কি হবে? 10x। দেখো এর সামনেই আছে 10x। তাহলে e এর ফাংশনের একবার ডেরিভেটিভ তার সামনে আছে, তাহলে রেজাল্টটা হবে যে e এর যে ফাংশন থাকে তার ডেরিভেটিভ সামনে থাকলে হবে e টু দি পাওয়ার ফাংশন অফ x প্লাস c, অর্থাৎ e ভিত্তিক মূল অপেক্ষকটি প্লাস হবে c, আর এই হাফটা রয়ে গেল। এটাই হবে আমার এক্সপোনেন্ট রুল অনুযায়ী ইন্টিগ্রেশন। আরেকটা উদাহরণ দেখো, ইন্টিগ্রেশন 4t e 2t স্কয়ার dt, এটা t চলকের সাপেক্ষে। এখন দেখো e এর অপেক্ষকটা কি আছে? 2t স্কয়ার। এটি যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? 4t হবে। তাহলে e এর যে ফাংশনটি আছে তার একবার ডেরিভেটিভ তার সামনে আছে, অর্থাৎ এই ফরম্যাটে কিন্তু পড়ে গেছে। কথা হচ্ছে কি, আমি যখন এই e ভিত্তিক সূচকের আমি ইন্টিগ্রেশন করব, তখন আমি সবসময় এই ফরম্যাটটা মনে রাখবো। অঙ্কটা এই ফরম্যাটে সাজানো থাকলে সরাসরি আমি রেজাল্টে চলে যেতে পারবো, আর সাজানো না থাকলে এই অঙ্কটার মতো করে আমি সাজিয়ে নিয়ে এই ফরম্যাটে তৈরি করে তারপর আমি ইন্টিগ্রেশন করব। এখানে দেখো, তাহলে এখানে তো অলরেডি রেডি করাই আছে, এটাকে ডেরিভেটিভ করলে 4t হয়, সে 4t অলরেডি সামনেই আছে, অর্থাৎ একদম এই ফরম্যাটটাই এখানে সাজানো আছে। ফলে সোজা অ্যান্সার হবে ই ভিত্তিক যে ফাংশন আছে, ই ভিত্তিক 2 টু দি পাওয়ার 2t স্কয়ার আছে আর প্লাস সমকলনের কনস্ট্যান্ট c যুক্ত হবে। আশা করি তুমি এক্সপোনেন্ট রুলটা বুঝতে পেরেছো। এবার আসো, আর একটা এক্সপোনেন্ট রুল আছে, যদি তার বেস হয় a, অর্থাৎ e ব্যতীত যে কোনো কিছু, a হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, b হতে পারে, 2 হতে পারে ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি? যদি এরকম হয় e ব্যতীত অন্য যে কোনো কিছু ভিত্তিক ফাংশন থাকে, সূচক হয় আর কি, তাহলে নিয়ম হচ্ছে আমি এই যেখানে যে ফাংশনটি থাকবে সরাসরি এই ফাংশনটি এখানে বসে যাবে, আর অর্থাৎ ই ভিত্তিক বা এ ভিত্তিক বা 10 ভিত্তিক যে ফাংশন থাকবে সেটা সরাসরি এখানে বসে যাবে। আর এখানে যে ফাংশন থাকবে তার একবার ডেরিভেটিভ এখানে বসে ইনটু হবে ln a প্লাস c। ln a প্লাস, আমি তোমাকে একটা উদাহরণ দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো 3 ভিত্তিক x, অর্থাৎ এখানে এটাও কিন্তু এক্সপোনেন্ট, ই নাই, ভিত্তিটা কি আছে? বেসটা আছে 3। রুল অনুযায়ী সরাসরি ওটা উপরে বসবে, 3x উপরে বসে গেল। তারপরে এই যে ফাংশনটা থাকবে তার একবার ডেরিভেটিভ নিচে বসবে, তাই x এর ডেরিভেটিভ করলে 1 হবে। 1 তো দেওয়া না দেওয়া একই কথা, 1 থাকলো। তারপর হবে ln a, a বলতে কি? ln এই ভিত্তি, এখানে হবে ln a হবে না, এখানে হবে ln 3, ln 3 হবে প্লাস সমাকলন ধ্রুবক c। আরেকটি উদাহরণ দেখো, 5 ভিত্তিক 2x প্লাস 3। নিয়ম হচ্ছে সরাসরি এই ফাংশনটা এখানে বসে যাবে, তারপরে এটাকে একবার ডেরিভেটিভ করলে কি হবে? 2 হবে, সেই 2টা এখানে বসে গেল ln এই 5 প্লাস c। এভাবে হচ্ছে আমরা এইভাবে ই ব্যতীত অন্য কোনো বেস থাকলে সেটার যে এক্সপোনেন্টের রুল হয় সেটা আমরা শিখলাম। এবার দেখো ইনভার্স ফাংশন রুল, সেটা কি রকম? এই সূত্রটাকে খেয়াল করো, নিচে একটি ফাংশন আছে, উপরে আছে কি? তার একবার তার ডেরিভেটিভটা আছে। এরকম যদি থাকে তাহলে আমাদের সরাসরি অ্যান্সার হবে ln এই মূল ফাংশন প্লাস c। খেয়াল করো, কোন ফাংশনের একবার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে হবে ln এই মূল ফাংশন প্লাস c। দেখো এই একটি ফাংশন আছে, এটাকে ডেরিভেটিভ করলে কি হয়? 2x প্লাস 1 হয়, উপরে সেই 2x প্লাস 1 আছে, অর্থাৎ দেখো এই ফরম্যাটে কি পড়ছে? এই ফরম্যাটে পড়েছে 2x প্লাস 1, তাহলে সরাসরি কি হবে? ln এই মূল ফাংশন প্লাস c। আমিও সেভাবে আনলাম ln এই মূল ফাংশন প্লাস c। আরেকটি উদাহরণ দেখো, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে কি হয়? 2x, উপরে দেখো সেই 2x টা আছে, অর্থাৎ কি হলো? এই ফরম্যাটে পড়লো, এই ফরম্যাটে পড়লে কি হবে? ln মূল অপেক্ষক, এখানে এটা প্লাস c হবে, প্লাস c হবে। তাহলে সবসময় মনে রাখতে হবে ইনভার্স ফাংশনে হচ্ছে এই ধরনের নিচে একটা ফাংশন থাকবে, উপরে এই ফাংশনের একবার ডেরিভেটিভ থাকে। যদি এই ফরম্যাটে পড়েও কিন্তু পুরোপুরি না মিলে তাহলে আমাদেরকে এই ফরম্যাটে তৈরি করে তারপরে অঙ্কটি সমাধান করতে হবে। এবার দেখো, এটি অনেক ইম্পর্টেন্ট একটি রুল, ইন্টিগ্রেশন বাই পার্ট।
আমরা বাংলায় বলি স্বখণ্ড সমাকলন। অর্থাৎ দুইটি রাশি যখন গুণ বা ভাগাকারে থাকে তখন হচ্ছে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি। দেখো ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, মানে ইউ একটা রাশি, ভি একটা রাশি। নিয়ম হচ্ছে ইউটাকে ধরি প্রথম রাশি, ভিটাকে ধরি দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি ইন্টিগ্রেশন দ্বিতীয় রাশি বিয়োগ ইন্টিগ্রেশন একটা ব্র্যাকেট ডি অর্থাৎ ডি বাই ডি অর্থাৎ প্রথম রাশি তোমার ইয়ে হবে অন্তরক হবে ইনটু দ্বিতীয় রাশির আবার সমাকলন হবে ইনটু ডিএক্স। অর্থাৎ এই সমাকলনের ডিএক্স হচ্ছে এইটা আর এই সমাকলনের ডিএক্স হচ্ছে এইটা। আমরা একটি উদাহরণ দিয়ে অগ্রসর হই। এখানে দেখো x ইন্টু ই টু দি পাওয়ার x, অর্থাৎ দুইটি রাশি এখানে গুণ আকারে আছে। দুইটি রাশি যখন গুণ আকারে থাকবে তখনই আমরা ইন্টিগ্রেশন বাই পার্ট এই রুলটা ফলো করব। এখানে একটা হচ্ছে প্রথম রাশি, x হচ্ছে প্রথম রাশি আর ex হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এরকম প্রথম রাশি এরকম সমাকলন এই যে v এর মতো দ্বিতীয় রাশি dx, এই মাইনাসটা এই যে এই সমাকলনটা এই যে। এবার প্রথম রাশি কি হবে ডেরিভেটিভ d বাই dx, এই যে প্রথম রাশি কি আছে x, তারপরে দ্বিতীয় রাশির সমাকলন, দ্বিতীয় রাশি আছে কি ex, ইন্টিগ্রেশন ex dx আর এই সমাকলনের এই যে তার dx টা। এবার x বসে গেল আর ex এর সমাকলন ex হয়, কারণ হচ্ছে আমরা যে সূচকের নিয়মটা শিখলাম যে e এর যে পাওয়ার ফাংশন থাকে তার ডেরিভেটিভ সামনে থাকা লাগবে। শুধু x এর ডেরিভেটিভ করলে 1 হয়, 1 তো সামনে আছে, তাহলে কি হবে সরাসরি ex টা বসে যাবে। মাইনাস ইন্টিগ্রেশন শুধু x এর ডেরিভেটিভ করলে 1 হয়, এইটার মতো করেই ex এর ইন্টিগ্রেশন করলে ex হয় আর এই dx টা এইটা। আচ্ছা ex বসে গেল, এখন এই 1 তো নাথিং, 1 ইনটু ex মানে ex ই আছে। এখন ex এর ইন্টিগ্রেশন করলে আবার সেই ex ই হবে। এখান থেকে ex কমন গেলে x - 1 প্লাস c, এটাই হচ্ছে আমার স্বখণ্ড সমাকলনের সমাধান বা ইন্টিগ্রেশন বাই পার্টের সমাধান। এবার দেখো আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু অঙ্ক দেখব। দেখো এখানে আছে কি 5x² dx আর লিমিট দেওয়া আছে 6 থেকে 2। তো প্রথম কথা হচ্ছে আমি কি করব, পাওয়ারের সঙ্গে 1 যোগ করব। আর 2 হলো 2 + 1 আর এখানে এই পাওয়ারটা যা হবে তাইতে ভাগ করলাম। আর এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো আমাদের এই পাশে চলে আসলো। এবার আসলে কি 5x³/3। আচ্ছা তাহলে আমি কি করতে পারি, এখন যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমি একবার 6 বসাবো, বিয়োগ যেখানে যেখানে x থাকবে সেখানে সেখানে আমি 2 বসাবো। যেহেতু এখানে এক জায়গায় x আছে ফলে এই রাশিটা একবার লিখে x এর জায়গায় আমি 6 লিখলাম, বিয়োগ এই রাশিটা একবার লিখে আমি x এর জায়গায় আমি এই নিচের সীমাটা 2 বসালাম। বসে হিসাব করে আমি যেটা পেলাম 346.667। এভাবে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন থেকে আমরা সাধারণত মান বের করে থাকি। এবার দেখো অর্থনীতির কোথায় কোথায় আমরা এই ইন্টিগ্রেশনটা প্রয়োগ করে থাকি। বিনিয়োগ প্রবাহ থেকে মূলধনের সময়পথ নির্ণয় করতে যে আমরা এই ইন্টিগ্রেশনের প্রয়োগ ঘটাই। প্রান্তিক আয় অপেক্ষক থেকে মোট আয় অপেক্ষক বা চাহিদা অপেক্ষক নির্ণয়ের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। প্রান্তিক ব্যয় অপেক্ষক থেকে মোট ব্যয় অপেক্ষক নির্ণয় আমরা এটা বের করে থাকি। তারপরে দেখো প্রান্তিক ভোগ বা সঞ্চয় প্রবণতা থেকে ভোগ বা সঞ্চয় অপেক্ষক নির্ণয় আমরা এটা বের করে থাকি। তারপরে চাহিদার স্থিতিস্থাপকতা থেকে চাহিদা অপেক্ষক নির্ণয় করতে আমরা ইন্টিগ্রেশনে ব্যবহার করে থাকি। প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় অপেক্ষক হতে মুনাফা অপেক্ষক নির্ণয় করতে আমরা ইন্টিগ্রেশনে ব্যবহার করি। আর ভোক্তার উদ্বৃত্ত উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় আমরা ইন্টিগ্রেশনের ব্যবহার করে থাকি। এবার আসো আমরা কিছু অর্থনীতিতে কিছু ইন্টিগ্রেশনের প্রয়োগ দেখি। আমরা এখানে যেটা আছে প্রান্তিক ব্যয় অপেক্ষক থেকে মোট ব্যয় অপেক্ষক নির্ণয়। মনে করো একটি প্রান্তিক ব্যয় অপেক্ষক আছে, প্রান্তিক মানে কি একবার মোট ব্যয়কে একবার ডেরিভেটিভ করলে আমরা প্রান্তিক ব্যয় পাই। ডেরিভেটিভ করার কারণে ধরো যে c' কিউ আসলে কিউ এর ফাংশন ছিল, পরে আমরা প্রান্তিক ব্যয় অপেক্ষক এটা পেয়েছি। এখন বলা আছে যদি স্থির খরচ 50 টাকা হয় তো মোট খরচ ও পরিবর্তনীয় খরচ অপেক্ষক বের করো। এখন আমরা মোট ব্যয় অপেক্ষক থেকে বা প্রান্তিক ব্যয় অপেক্ষক থেকে মোট ব্যয় অপেক্ষক বের করব। সে কারণে এই প্রান্তিক ব্যয় অপেক্ষককে আমরা একবার সমাকলন করলে আমি মোট ব্যয় অপেক্ষকটি পাবো। এটা সমান সমান এই যে প্রান্তিক ব্যয় অপেক্ষক ছিল 2 e to the power 0 এর পাওয়ার ছিল 2 এর ফাংশন ছিল এর মাথায় ফাংশন ছিল 0.5 কিউ আর এই যে সেই ডি কিউ। এখন এটা কি, এটা কিন্তু সূচকের নিয়মে পড়ছে, এক্সপোনেন্ট রুলে পড়ছে। এক্সপোনেন্ট রুলটা কি,
এর মাথায় যে ফাংশন থাকবে সেই ফাংশনের একবার ডেরিভেটিভ সামনে থাকা লাগবে, কিন্তু সেই সামনে দিলে এই ডেরিভেটিভ করলে কি হয় 0.5, সামনে কিন্তু 0.5টা নেই। সেই কারণে আমরা কি করেছি 0.5 একটা তৈরি করে নেব। সেই কারণে 2 কে আমি সমীকরণের বাইরে পাঠিয়ে দিলাম, এটা ইচ্ছা করে একটা 0.5 নিয়ে আসলাম, এটাকে অ্যাডজাস্ট করার জন্য ইনটু করলাম 1/0.5। হ্যাঁ, তাহলে এই 0.5 কাটাকাটি করে তো আগের মতোই থাকবে। এখন আমি এই 1/0.5 কে সমকলনের বাইরে পাঠিয়ে দিলাম, তো কি হলো 2/0.5, এই সমকলনের চিহ্ন বসলো, এই 0.5 ই ভিত্তিক 0.5 টু dq। এখন দেখো ই এর মাথায় যে ফাংশনটি ছিল তাকে ডেরিভেটিভ করলে কি হয় 0.5, এখন সামনে দেখো 0.5 টা আছে, অর্থাৎ ই এর ফাংশনের একবার ডেরিভেটিভ সামনে আছে, ফলে এই ফরম্যাটে যদি সাজানো যায় তাহলে কি হবে, এটাকে ভাগ করলে 4 হয়, আর এটাকে সমাকলন করলে ই টু দি পাওয়ার এই মূল ফাংশনটি হবে 0.5 কিউব। এখন যেহেতু এটি একটি নির্দিষ্ট সমাকলন, ফলে সমাকলন ধ্রুবক আমি সি যুক্ত করার কথা, আমরা আগে সি যুক্ত করেছি, কিন্তু এখানে যেহেতু সি আছে সেই কারণে আমরা এখানে একটু অন্য ভিন্ন চলক কে নিয়ে আসলাম, কেটা হচ্ছে সেই সমাকলনের ধ্রুবক। এখন আমাদের কাজ হবে কে এর মানটা বের করা। এখানে দেওয়া আছে স্থির খরচ 50 টাকা, দেওয়া আছে স্থির খরচ 50 টাকা। আচ্ছা, উৎপাদন যদি বন্ধ থাকে অর্থাৎ উৎপাদন শূন্য হয়, উৎপাদন শূন্য হলে আমার টিভিসি অর্থাৎ মোট ব্যয় তো দুটো পার্ট থাকে, টিএফসি আর টিভিসি। উৎপাদন বন্ধ হলে আমার টিভিসির দরকার হয় না, ফলে টিভিসি থাকে না, ফলে টিভিসি যদি না থাকে টিসি আর টিএফসি সমান হয়। এই কারণে বলছে কিউ 0 হলে টিসি সমান টিএফসি হবে, যেহেতু টিএফসির মান 50 দেওয়া হলে সে 50 ধরলাম। এখন আসো এই যে টিসি অপেক্ষকটা আমি বসালাম কিউ 0 হলে, তাই না, তাহলে যেখানে কিউ সেখানে 0 বসালাম, আর টিসি টিএফসির মান তো 50, টিসি থেকে 50 বসালাম, বসাই আমি দেখো ই এর পর 0 হলো, কোনো কিছুর পর 0 হলে 1 হয়, আর 4 অক্ষে 4 কে পাশে আনলে 50 বিয়োগ 4 হয়, অর্থাৎ কে এর মান আছে 46। নির্ণয় মোট ব্যয় অপেক্ষক হবে কি টিসি সমান সমান এই যে ফাংশনটি আছে এই ফাংশনটি বসাবো, এই ফাংশনটা দেওয়াই আছে, সেখানে কে এর মান 46 বসাবো। আচ্ছা, তাহলে এটা হলো কি টিসি অপেক্ষক। টিসি অপেক্ষকের মধ্যে যেখানে চলক থাকে সেটাকে বলে টিভিসি, আর যেখানে চলক থাকে না সেটাকে বলে টিএফসি। এখন মোট খরচ ও মোট পরিবর্তনীয় খরচ, মোট খরচ তো পেয়ে গেছি, পরিবর্তনীয় খরচ মানে টিপিসি টোটাল ভেরিয়েবল কস্ট। তাই যে ভেরিয়েবল কস্ট কোনটা, মোট ব্যয়ের যে অংশে চলক থাকে সেই অংশটা হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়, এখানে এটাই হলো আমার পরিবর্তনীয় ব্যয়। এবার আসো, আশা করি ওই অঙ্কটি এটি বুঝতে পেরেছো, প্রান্তিক ব্যয় অপেক্ষক থেকে কিভাবে মোট ব্যয় অপেক্ষক নির্ণয় করা হয়। এবার দেখো চাহিদার স্থিতিস্থাপকতা থেকে চাহিদা অপেক্ষক নির্ণয়। দেখো ইডির মান দেওয়া আছে মাইনাস, এটা বলা আছে P10 হলে Q85 হলে চাহিদা অপেক্ষক Q ইকুয়াল টু ফাংশন অফ P অপেক্ষক নির্ণয় করো। আমরা জানি চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে এটা। এখন আমরা তাহলে এই মানটা বসাই দিলাম, আর ইডির মান কি দেওয়া আছে, ইডির মান দেওয়া আছে, ইডির মানটা বসালাম, বসানোর পরে ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ ইকুয়াল টু মানে এখান থেকে পি কমন যায়, পি কমন নিলে 6 প্লাস 5 পি থাকে। এখন দেখো এটা একটা সমীকরণ আছে, উভয় পাশে একই রাশি বাদ দেওয়া যায়, এখানেও পি আছে পি আছে, এখানে কিউ আছে কিউ আছে, এগুলো বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কি থাকবে ডি কিউ বাই ডিপি ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 5p। এখন আমি এটা কাজ করি, বজ্রগুণন যদি করি dq এখানে মাইনাস 6 প্লাস 5p, এই যে dp টা এইখানে চলে আসলো। এখন উভয় পক্ষে আমি সমাকলনের চিহ্ন নিয়ে নিলাম, তার সমাকলন dq মাইনাসটা বাইরে থাকলো, সমাকলন 6 প্লাস 5p dp। এখন দেখো এখানে তো 1 আছে, যেহেতু dq এর সাপেক্ষে করতেছি সেই কারণে সমাকলন করলে q হয়ে যাবে, আর এই মাইনাসটা থাকলো, এটাকে এটুকু সমাকলন করলে কি হবে, শুধু 6 থাকলে হবে 6p প্লাস 5p এর সঙ্গে এক যোগ করলে হবে p স্কয়ার বাই 2 প্লাস কি হবে সমাকলন ধ্রুবক একটা k। এবার অঙ্কে কিন্তু বলে দিয়েছে p10 হলে q85 হয়, যেহেতু p10 হলে q85 আমরা হবে, ফলে যেখানে q আছে সেখানে 85 বসাবো, যেখানে p আছে সেখানে আমরা 10 বসাবো, বসে আমরা হিসাব নিকাশ করে k এর মান পেলাম কত 395। নির্ণয় চাহিদা অপেক্ষক কই, নির্ণয় চাহিদা অপেক্ষক ছিল হচ্ছে আমার কোনটা, চাহিদা অপেক্ষক ছিল আমার এইটা ছিল চাহিদা অপেক্ষক, তাহলে ওই অপেক্ষকে এই যে কে এর মানটা আমার জানা ছিল না, এখন দেখো আমাদের শেয়ারটা মনে হয় চলে গেছে, আমরা আবার একটু শেয়ারিং করি। আচ্ছা, এইবার দেখো ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয়। আচ্ছা,
ভোক্তার উদ্বৃত্ত এবং উৎপাদকের উদ্বৃত্ত সম্পর্কে তোমাদের তো মাইক্রো ইকোনমিক্স তোমরা পড়েছো, ধারণা আছে। অর্থাৎ ভোক্তা যে দাম প্রত্যাশা করে তার চেয়ে যদি বাজারে দাম বেশি হয় তখন ভোক্তার কিছু উদ্বৃত্ত সৃষ্টি হয়, সেটাকে বলে ভোক্তার উদ্বৃত্ত। আর উৎপাদকের উদ্বৃত্ত হচ্ছে কি, উৎপাদক দ্রব্য উৎপাদন দ্রব্য বা সেবা উৎপাদন করার পরে সে বাজার থেকে কিছু দাম প্রত্যাশা করে, বাস্তবে দাম যদি তার সে কিছু বেশি পায় তখন তারও কিছু উদ্বৃত্ত সৃষ্টি হয়, সেটাকে বলে উৎপাদকের উদ্বৃত্ত। এখন ভোক্তার উদ্বৃত্তের সূত্রটা হচ্ছে কনজিউমার সারপ্লাস, ইন্টিগ্রেশন থাকে 0 থেকে, এখানে কিউ হবে, যে যত একক সে ভোগ করবে সেটা থাকবে ফাংশন অফ, এখানে ফাংশন অফ কিউ থাকবে ডি কিউ, মাইনাস থাকবে প্রাইস ইনটু কোয়ান্টিটি। আর প্রোডিউসার সারপ্লাস বা পিএস হবে কি, আগে আসবে প্রাইস ইনটু কোয়ান্টিটি, মাইনাস থাকবে এই ফাংশনটা, অর্থাৎ সাপ্লাই। এখানে কিন্তু শোনো, ভোক্তার ফাংশন হচ্ছে ডিমান্ড ফাংশন, অর্থাৎ চাহিদা অপেক্ষক হতে ভোক্তার উদ্বৃত্ত পাওয়া যাবে, আর যোগান অপেক্ষক হতে হচ্ছে উৎপাদকের উদ্বৃত্ত পাওয়া যাবে। এটা হবে আসলে যখন আমি ভোক্তার উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস বের করবো তখন আমি এখানে চাহিদা অপেক্ষকটা নিব, আর যখন উৎপাদকের উদ্বৃত্ত নিব তখন আমি হচ্ছে এখানে যোগান অপেক্ষকটা নিব। আসলে সামনে আমরা অগ্রসর হই, আমরা তখন আরো ভালো দেখতে পাবো। দেখো এখানে একটি সমস্যা দেওয়া আছে, চাহিদা ও যোগান সমীকরণ যথাক্রমে এইটা এটা এবং পূর্ণ পরিচালিতমূলক বাজারের অধীনে ভোক্তার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত নির্ণয় করা। এখন ঘটনা হচ্ছে কি, আমি সূত্রটা আবার একটু ফিরে যাই। ভোক্তা ও উৎপাদকের উদ্বৃত্ত বের করতে গেলে আমাদের দাম এবং পরিমাণ লাগবে। যেহেতু এখানে দাম পরিমাণটা দেওয়া নাই, তাই আমরা বাজার ভারসাম্য অবস্থায় চাহিদা সমান সমান যোগান বিবেচনা করে কিউ এবং পি এর মানটা বের করব। এখানে সমান সমান যে পিডির মান এবং পিএস এর মান বসিয়ে আমরা মিডল টার্ম ব্রেক ট্রেক করে আমরা কিউ এর মান পেয়েছি দুইটা, -6 আর +4। কিউ বলতে বোঝায় দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা হচ্ছে 5, আমাদের কিউ এর মান হবে 4। কিউ এর মান 4 হলে আমরা এই যে পিডি বা পিএস যে কোনো ফাংশনে বসায় আমরা পি এর মানটা বের করতে পারবো। তাহলে কিউ যদি 4 হয় এখানে বসালে পি এর মান আসবে 9, তাহলে পি 9 এবং কিউ 4, এই দুটো মান আমরা পেয়ে গেলাম। এখন আসো আমরা কনজিউমার সারপ্লাস বের করব। কনজিউমার সারপ্লাসের সূত্র কি, সিএস হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে কিউ থাকে, অর্থাৎ কত একক দ্রব্য, আমাদের এখানে কিউ এর মানটা পেয়েছি কত 4, সে 0 থেকে 4 আসবে। ডিমান্ড ফাংশনটা কি ছিল এখানে দেখে নাও, এই দেখো 25 25 মাইনাস কিউ স্কয়ার, এই দেখো 25 মাইনাস কিউ টি কিউ মাইনাস পি ইনটু কিউ, পি ছিল 9 আর কিউ হচ্ছে 4। এরপরে আমি কি করলাম, দেখো সমাকলন করলাম, এখানে 25 থাকলে 25 কিউ হবে, এই পাওয়ারের সঙ্গে এক যোগ হলে কিউ কিউব হবে, সেই পাওয়ার দিয়ে ভাগ করা হবে, ইন্টিগ্রেশনের মান 0 থেকে 4 বসানো হবে 36। তারপরে কি হবে, তারপরে আমরা কি করব, তারপরে যেখানে যেখানে কিউ সেখানে সেখানে 4 বসাবো, বিয়োগ যেখানে যেখানে কিউ আছে সেখানে সেখানে আমরা 0 বসাবো। তো আমরা এখানে 25 এর সঙ্গে 4 বসালাম, এখানে 4 কিউব, আর যেহেতু 0 হওয়ার কারণে এখানেও বসালে 0 হয়ে যাবে, এখানেও বসালে 0 হয়ে যাবে, মানে একবারে লিখে দিলাম 0 আর 36। যাই হোক, এই যোগ বিয়োগ গুণ ভাগ করলে কনজিউমার সারপ্লাস আছে 42.667। এবার আসো প্রোডিউসার সারপ্লাস। প্রথমে আসবে প্রাইস ইনটু কোয়ান্টিটি মাইনাস 0 থেকে কিউ পর্যন্ত, এটা হচ্ছে সাপ্লাই ফাংশন ডি কিউ। তো পি আর কিউ আমি 9 ইনটু 4 পেয়েছিলাম, আর আমার যে কোয়ান্টিটি আছে 4, এটা 0 থেকে 4, আর এটা হচ্ছে সাপ্লাই ফাংশন। আমরা একটু দেখে নিই সাপ্লাই ফাংশনটা কি আছে, 2q প্লাস 1 আছে, তাহলে এখানে 2q প্লাস 1 দিলাম, আর এটা হচ্ছে আমাদের ডি কিউ। আচ্ছা, করার পরে 4 9 36 হলো মাইনাস, এটাকে ইন্টিগ্রেশন করলে 2q স্কয়ার বাই 2 হবে, তাই 2 2 কেটে যায়, শুধু q স্কয়ার থাকবে। আর এখানে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার q হয়, আর দেখো 0 থেকে 4, ফলে এই 36 বসলো, মাইনাস যেখানে যেখানে q সেখানে সেখানে 4, বিয়োগ যেখানে যেখানে q সেখানে সেখানে 0। এখানে 4 বসালাম, 4 স্কয়ার প্লাস 4, আর 0 এখানে বসালেও 0 হয়ে যাবে, এখানে বসালেও 0 হয়ে যাবে, তাই একবারে হচ্ছে 0। তা যোগ বিয়োগ করে এখানে আসলো 16। প্রোডিউসার সারপ্লাস হলো 16 আর কনজিউমার সারপ্লাস হলো 42.667। এভাবে আমরা ভোক্তা এবং উৎপাদকের উদ্বৃত্ত বের করতে পারি। আশা করি তোমরা এই সেশনে অল্প সময়ে আমরা ইন্টিগ্রেশন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে তোমরা তোমাদের পাঠ্য বই পড়ে এখানে আরো স্টাডি করে তোমরা ইন্টিগ্রেশন সম্পর্কে আরো ভালো ধারণা অর্জন করতে পারবা। সবাইকে অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।